Welcome to Exam Solution YouTube channel. Dear aspirants, আজকে আমরা শিখব narration change part 3, ঠিক আছে? তো আজকে যারা ভিডিওটি প্রথম দেখছো তাদের বলবো narration change এর part 1 and 2 আপলোড করা আছে। আর অবশ্যই তোমরা এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের মধ্যে চলে যাও, চ্যানেলের প্লেলিস্ট গুলো দেখো এবং ইংলিশের লেকচার সিরিজ 1 থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো পার্ট করা আছে প্রত্যেকটা পার্ট দেখে নাও, ওকে? তো এই চ্যানেলের মধ্যে আমি তোমাদের পড়াচ্ছি ইংলিশ অ্যান্ড ম্যাথ। আর যদি কেউ WBCS বা জেনারেল স্টাডিজ পড়তে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমার একটি চ্যানেলের লিংক আছে, সেখানে গিয়ে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সেখানে আমি হিস্ট্রি অ্যান্ড বায়োলজি পড়াচ্ছি, ওকে? চলো কথা না বাড়িয়ে আজকে আমরা আগের দিন অ্যাসার্টিভ সেন্টেন্স কমপ্লিট করেছিলাম। আজকে আমরা শিখব এনসি অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে হচ্ছে কোশ্চেনের আজকে ন্যারেশন চেঞ্জ শিখবো আর শিখবো ইম্পারেটিভ, মানে আজকে বাদবাকি এই দুটো বাক্যের ন্যারেশন চেঞ্জ শিখবো, ওকে? তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এবং আরেকটা কথা বলে দিই, আমার এই চ্যানেলে যদি আসো বা ভিডিওটি দেখো তো ভিডিও দেখলে পুরোটুকুন দেখবে, না হলে দেখার কোনো দরকার নেই, ওকে? আসলে পড়াশোনাটাকে সিরিয়াসলি নিতে হবে, না সিরিয়াসলি নিলে হবে না, ঠিক আছে? চলো, তো ন্যারেশন চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার আগে কনসেপ্টটাকে আমরা একটু বুঝে নিই। সো আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট, ঠিক আছে? দেখো, যখনই আমরা কোনো কোয়েশ্চেন বলি, ঠিক আছে, কোয়েশ্চেন কয় প্রকার হয় এটি আমি লেকচারগুলোতে আমি বলে দিয়েছি। তোমরা যদি প্রিভিয়াস লেকচারগুলো দেখে থাকো তাহলে খুব ইজি হয়। দেখো, কোয়েশ্চেন হয় দুই প্রকার। একটা হলো ইয়েস অর নো টাইপের কোয়েশ্চেন হয়, ইয়েস অর নো টাইপ মানে হ্যাঁ অথবা না। আর একটা হয় হচ্ছে WH ওয়ার্ড টাইপ, ঠিক আছে? WH ওয়ার্ড টাইপের কোয়েশ্চেন হয়। ইয়েস অর নো টাইপের কোয়েশ্চেনটা, এটা কেন ইয়েস অর নো টাইপ হলো? কারণ এই ইয়েস অর নো টাইপের কোয়েশ্চেনের উত্তর হয় হ্যাঁ হবে, না হলে না হবে। মানে আমি যদি তোমায় জিজ্ঞেস করি আর ইউ রাম, আর ইউ রাম মানে তুমি কি রাম? তো তুমি যদি রাম হও তোমার উত্তর হবে ইয়েস, তুমি যদি রাম না হও তাহলে তোমার উত্তর হবে নো, ঠিক আছে? তাহলে তুমি রাম হলে রাম ইয়েস হবে, তুমি রাম না হলে নো হবে। তো এখানে আর কিছু বলার দরকার নেই। তো এটা হচ্ছে ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেন কেমন হয়? আমরা যদি সেন্টেন্স লিখি, কোনো সেন্টেন্স লিখলে আমরা কেমন লিখি? জেনারেলি সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট, এমন লিখি, তাই তো? কিন্তু ইয়েস অর নো টাইপের কোয়েশ্চেনটায় কি হয়? জাস্ট এই অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে চলে যায়। অর্থাৎ ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেনের স্ট্রাকচারটা কেমন হয়? অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস আদার্স যদি কিছু থাকে তারপর কোয়েশ্চেন মার্ক, ওকে? এটা হলো এর স্ট্রাকচার। বোঝা গেল? এখানে দেখে এই যে এটা আগে চলে এসছে, এইটা সাবজেক্ট, সাবজেক্টের আগে এটা চলে এসছে, ঠিক আছে? যেমন আমি যদি বলি, দেখো একটা বাক্য লিখছি যে রাম ইজ রিডিং আ বুক। রাম ইজ রিডিং আ বুক এর মানে কি? রাম একটি বই পড়ছে, ওকে? এটাকে যদি আমি কোশ্চেনে টার্ন করি, ইয়েস অর নো টাইপের কোশ্চেনে, তাহলে কি হবে? জাস্ট ইজটা রামের আগে চলে আসবে, কি হয়ে যাবে? ইজ রাম রিডিং আ বুক, কোয়েশ্চেন মার্ক, তারপর কোয়েশ্চেন মার্ক, ওকে? এর মানে কি দাঁড়ালো? রাম কি বই পড়ছে? ইয়েস হলে ইয়েস, নো হলে নো। বোঝা গেছে? আর WH ওয়ার্ডের ক্ষেত্রে কি? WH ওয়ার্ডের ক্ষেত্রে আর কিছুই নয়। WH ওয়ার্ড মানে তোমরা জানো তো WH ওয়ার্ড কোনগুলো? দেখো, হোয়াট, তারপর which, তারপর why, তারপর when, তারপর where, তারপর how, এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে WH ওয়ার্ড। অর্থাৎ এইগুলো দিয়ে যে এইগুলো দিয়ে যে কোয়েশ্চেনগুলো করা হয় সেইগুলো, ওকে? তো এইখানের স্ট্রাকচারটা কি হবে? দেখো, ইয়েস অর নো টাইপে তোমরা স্ট্রাকচার কি বলেছিলে? ইয়েস অর নো টাইপ বাদিক থেকে দেখো লেখা রয়েছে অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস আদার্স যদি কিছু থাকে কোয়েশ্চেন মার্ক। এখানে কিছুই না, এখানে জাস্ট অক্সিলিয়ারি ভার্বের আগে WH ওয়ার্ডটাকে বসিয়ে দাও, দ্যাটস অল। হয়ে গেল? তাহলে আমি এই বাক্যটাকেই নিচ্ছি, এই বাক্যটাকে কার্নেল সেন্টেন্স থেকেই আমি নিচ্ছি, নিয়ে আমি কোশ্চেন করার চেষ্টা করছি। দেখো এখানে কি রয়েছে বাক্যটা? রাম ইজ রিডিং আ বুক, রাম একটি বই পড়ছে। এখানে আমি কোশ্চেন করলে কি করব? জাস্ট হোয়াট ইজ রাম রিডিং, এই যে হোয়াট ইজ রাম রিডিং, রাম কি পড়ছে?
উত্তর কি হবে? এ বুক। বোঝা গেল? এই হচ্ছে ইয়েস অর নো টাইপ আর ডাব্লিউএইচ ওয়ার্ড টাইপের তফাৎ। বোঝা গেছে কোয়েশ্চেনটা? আচ্ছা, এবার কোয়েশ্চেন যদি বোঝা যায়, এবার আমি শেখাবো যে এদের ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয়। ওকে, দেখো, ন্যারেশন চেঞ্জ যখন করতে হয় ইয়েস অর নো টাইপের জন্য একটা রুল রয়েছে, আর ডাব্লিউএইচ ওয়ার্ডের জন্য আরেকটা রুল রয়েছে। দেখো, আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে হি সেড টু মি, কমা, ইনভার্টেড কমা। আরো একবার বলি, আজকে যদি কেউ ভিডিওটি প্রথম দেখো, সবার আগে যাও ন্যারেশনের পার্ট 1 পার্ট 2 দেখো, তারপর আজকের ভিডিওটি দেখো তোমাদের বেটার লার্নিং এর জন্য, ঠিক আছে? ন্যারেশনের আমি বহু কিছু আলোচনা করেছি, ভিডিওগুলো অবশ্যই দেখবে, ঠিক আছে? আচ্ছা, আমি ইউটিউবে দেখছি যে সব ছোট 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 ভিডিও বানিয়ে তারা কিন্তু পড়ানোর চেষ্টা করছে, কোনো ধরনের কনসেপ্ট নেই, কিচ্ছু নেই, কিন্তু আমি ওভাবে পড়াতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে, তাতে তোমরা এই আমার ভিডিও দেখো আর না দেখো এটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি কনসেপ্ট ওয়াইজ পড়াতে থাকবো, ঠিক আছে? কারণ এতে আমার এখন যেহেতু আমার অফলাইন ক্লাস বন্ধ, আমার ছেলেরা মেয়েরা এখানে দেখে যাতে উপকৃত হয়, ঠিক আছে? সো তোমরাও ভিডিওগুলো লং হয়, আমার লং হলেও কোনো সমস্যা নেই, পড়াশোনার যদি মন থাকে তো দেখবে অবশ্যই। দেখো, হি সেড টু মি, এখানে ইয়েস অর নো টাইপের দেখাচ্ছি। প্রথমে আমি ইয়েস অর নো টাইপের কোশ্চেনের ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। হি সেড টু মি, আর ইউ আ ডক্টর? আর ইউ আ ডক্টর? ঠিক আছে, দেখো, হি সেড টু মি, সে আমাকে বলেছিল আর ইউ আ ডক্টর, তুমি কি একজন ডাক্তার? তো এটাকে ন্যারেশন চেঞ্জ করলে কি হয়ে যাবে? সবার আগে দেখো, আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করছি, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করা মানে কি? আমি কাউকে ইন্টারোগেট করছি। আমি কাউকে কি করছি? আমি কাউকে ইন্টারোগেট করছি, INTERROGATE, ইন্টারোগেট করছি। ইন্টারোগেট মানে কি? প্রশ্ন করা, জিজ্ঞাসাবাদ করা, ঠিক না? ইন্টারোগেট মানে কি? জিজ্ঞাসাবাদ করা। তো যেহেতু এ আমাকে কিছু জিজ্ঞেস করেছে, যেহেতু এখানে আমাকে কিছু জিজ্ঞেস করেছে, তাই আমাকে কি করছে? ইন্টারোগেট করছে, জিজ্ঞেস করছে। তাহলে আমি এইখানে সেইড টুর পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে যেমন টোল্ড বসাচ্ছিলাম, তো এইখানে কিন্তু টোল্ড বসাবো না, এইখানে কি বসাবো? হি অ্যাস্কড, হি অ্যাস্কড, অ্যাস্ক বসাবো, ঠিক আছে? অ্যাস্ক মানে জিজ্ঞেস করা, মি। আচ্ছা, কেউ কেউ অ্যাস্কডের পরিবর্তে এনকোয়ারও বসাতে পারো, এনকোয়ার্ডও বসাতে পারো, ইটস ইউর চয়েস, ঠিক আছে? আস্কড বসাতে পারো, এনকোয়ার্ড বসাতে পারো, সেটা তোমাদের চয়েস, ঠিক আছে? তো দেখো রুলটা কি, তাহলে হি অ্যাস্কড মি হয়ে গেল এটুকুন কাজ। আচ্ছা, কমা, ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাবো? এখানে কি দ্যাট বসাবো? কারণ আগে তো দ্যাট বসিয়েছিলাম। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বসিয়েছি, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট এখানে বসাবো না। তাহলে এবার প্রশ্ন ওঠে, দ্যাট যখন না বসাবো কি বসাবো? দেখো, মনে রাখবে যে ইয়েস অর নো টাইপের ক্ষেত্রে কমা, ইনভার্টেড কমা তুলে দিয়ে তোমার কাছে দুটো চয়েস আছে, দুটো জিনিস বসাতে পারো। সেই দুটো জিনিস কি কি? হয় তুমি ইফ বসাবে, না হলে ওয়েদার বসাবে। কি বসাবে? হয় ইফ বসাবে, না হলে ওয়েদার বসাবে। কেউ কেউ বলে থাকেন যে ইফ আর ওয়েদার সিমিলার, কিন্তু বন্ধু আমি তোমাদের বলছি ইফ বা ওয়েদার সিমিলার জিনিস নয়। এটাই শিখতে হবে, আর এইগুলো শেখার জন্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো দেখো, ইফ আর ওয়েদারটা এক জিনিস কখনোই নয়। ইফ আমরা তখনই বসাবো যখন আমাদের কাছে কোনো চয়েস থাকবে না। ওয়েদার কখন বসাবো? যখন আমাদের কাছে কোনো চয়েস থাকবে, অর্থাৎ কোনো চয়েস বোধ হলে, কোনো পছন্দ, মানে এইটা না হলে ওইটা, ওইটা না হলে এইটা, এরকম যখন হবে তখন আমরা ওয়েদার বসাবো। আর যদি এরকম কোনো চয়েস না থাকে, ইফ বসাবো। এখন কথা হলো, আমি যে কথাটা তোমাদের বললাম তোমরা এখন তারা বুঝতে পারোনি কি বললাম, ওকে? তো চলো আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো এই বাক্যের ক্ষেত্রে আমি এখানে ইফ বসাবো, ওয়েদার বসাবো না, ঠিক আছে? এই বাক্যের ক্ষেত্রে আমি এখানে কি বসাবো? ইফ, ওয়েদার বসাবো না। কেন? কারণ এই বাক্যে আমার কাছে ফার্দার কোনো চয়েস নেই। তাহলে কখন ওয়েদার বসাবো আমি নেক্সট উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এবার দেখো, ইফ বসিয়ে দিলে, ইফ বসিয়ে দেওয়ার পরে মনে রাখবে এটা ডাইরেক্ট স্পিচ, আর ডাইরেক্ট স্পিচ থেকে তুমি কিসে কনভার্ট করছো? ইনডাইরেক্ট স্পিচে। মনে রাখবে ডাইরেক্ট স্পিচ যে টেন্সেই বা যে সেন্টেন্সেই থাকুক না কেন, এটা যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, কিন্তু মনে রাখবে ইনডাইরেক্ট স্পিচ অলওয়েজ
অ্যাসার্টিভ সেন্টেন্স হতে হবে, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচ সর্বদা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তাই এই ইনডাইরেক্ট স্পিচটাকে তো আমি আর কোয়েশ্চেন রাখতে পারবো না, তাই না? কোয়েশ্চেন যদি না রাখতে পারি তাহলে কি আমাকে এই অক্সিলিয়ারি ভার্ব পরে বসাতে হবে, আগে সাবজেক্ট বসাতে হবে। তাই এখানে বসিয়ে দিলাম সাবজেক্ট। আচ্ছা, এবার সাবজেক্ট দেখো এখানে কি রয়েছে, ইউ সেকেন্ড পারসন। রিপোর্টেড স্পিচের মধ্যে সেকেন্ড পারসন কাকে রেফার করে? লিসেনারকে রেফার করে। তো লিসেনারটাকে মি মানে কি? আমি, মানে আই হয়েছে ইফ আই। এবার এটা যেহেতু পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স, তাহলে আরটা কি হয়ে যাবে? এটা পাস্ট হয়ে যাবে ওয়াজ, কারণ এটা হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হয়ে গেল বি ভার্বের পাস্ট ফর্ম। এগুলো ক্লিয়ারলি বোঝার জন্য আমার প্লেলিস্ট, চ্যানেলের প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে একদম ইংলিশ লেকচার 1 থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে বেটার আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে যদি পড়ার ইচ্ছা থাকে তো, আদারওয়াইজ নো প্রবলেম। তো আই ওয়াজ আ ডক্টর, দ্যাটস অল, ফুল স্টপ, হয়ে গেল ন্যারেশন চেঞ্জ। তাহলে হি সেইড টু মি আর ইউ আ ডক্টর, এটা ন্যারেশন চেঞ্জ করলে কি হলো? হি আস্কড মি ইফ আই ওয়াজ আ ডক্টর। এইবার এই ইফ বা এখানে ওয়েদার যে বসাই, এদের অর্থ কি, মানে কি, বাংলায় কি মানে হয়? বাংলায় মানে হয় কি না। কিনা মানে ক্রয় করা নয়, কি না মানে আমি খাই কিনা, আমি যাই কিনা, আমি করি কিনা, সেই কিনা, ঠিক আছে? তাহলে হি আস্কড মি, সে আমায় জিজ্ঞেস করেছিল, ইফ আই ওয়াজ আ ডক্টর, আমি একজন ডাক্তার কি না। বোঝা গেল? বোঝা গেছে? ভেরি গুড। এবার দেখো ওয়েদারটা কখন ইউজ করব। মনে করো এখানে আমাকে কেউ বলল, হি said to me, comma inverted comma, are you going there today or tomorrow? Today or tomorrow, ঠিক है না? কোয়েশ্চেন মার্ক, ইনভার্টেড কমা, ক্লোজ। দেখো হি সেড টু মি, সে আমায় বলল, আর ইউ গোয়িং দেয়ার টুডে অর টুমরো, তুমি কি সেখানে যাচ্ছ আজকে বা কালকে? মানে আজকে বা কালকে কি তুমি সেখানে যাচ্ছ? এই যে যখন প্রশ্ন করলো, এবার দেখো এখানে তোমার কাছে একটা চয়েস রয়েছে, হয় আজকে যাওয়া না হলে কালকে যাওয়ার চয়েস রয়েছে, ঠিক না? তাহলে এই চয়েস যখন আসলো তখন আমি এই কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাবো? ওয়েদার নাকি ইফ। বোঝা গেছে? এই কথাটাই আমি বলেছিলাম তোমাদের, যে কোনো চয়েস যদি এরকম বোধ হয়, যে কোনো চয়েস রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কোনো চয়েস বোধ হয় তবেই ওয়েদার বসাবে, আদারওয়াইজ ইফ বসাবে, ঠিক আছে? তাহলে এটাকে ন্যারেশন চেঞ্জ করলে কি করব? আমি এরকম করব যে হি আস্কড মি, এই কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাবো তাহলে? ওয়েদার। কেন বসালাম ওয়েদার? বিকজ আমার কাছে একটা চয়েস রয়েছে, টুডে অর টুমরোর চয়েস রয়েছে, ঠিক আছে? তাহলে এখানে ইউটা কাকে রেফার করছে? মিকে। মিটা কি হয়ে যাবে? আই। আরটা কি হয়ে যাবে? ওয়াজে কনভার্ট হয়ে যাবে গোয়িং দেয়ার টুডে অর টুমরো, টুডে অর টুমরো, ঠিক না? বোঝা গেছে? ফুল স্টপ। এই হচ্ছে মুদ্রা কাহিনী, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তাহলে হি আস্কড মি হোয়েদার আই ওয়াজ গোয়িং দেয়ার। আচ্ছা, টুডেটা কনভার্ট হবে, আমি তোমাদের আগের দিনের ভিডিওতে অর্থাৎ ন্যারেশন পার্ট 2তে আমি তোমাদের দিয়েছি। টুডেটা হয়ে যাবে, টুডেটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, দ্যাট ডেতে। টুডেটা চেঞ্জ হয়ে যাবে দ্যাট ডেতে, সরি, এটা হয়ে যাবে দেয়ার, দ্যাট ডে, অর দ্য টুমোরোটা কিসে চেঞ্জ হয়ে যাবে? দ্য নেক্সট ডে, অর দ্য নেক্সট ডে, ঠিক না? ক্লিয়ার হলো? তাহলে হি সেড টু মি আর ইউ গোয়িং দেয়ার টুডে অর টুমরো, এটা ন্যারেশন চেঞ্জ করলে কি হয়ে যাবে? হি আস্কড মি হোয়েদার আই ওয়াজ গোয়িং দেয়ার দ্যাট ডে অর দ্য নেক্সট ডে। ক্লিয়ার হলো? বোঝা গেছে? ভেরি গুড। এবার আমরা শিখব, তাহলে দেখো আমি আরেকবার বলি, যে ইয়েস অর নো টাইপের কোয়েশ্চেন যখনই তোমরা দেখছো ন্যারেশন চেঞ্জ করার সময় কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে তোমার কাছে চয়েস থাকে কিসের? ইফ বা ওয়েদারের। ইফ কখন বসাবো? যখন আমার কোনো চয়েস নেই তখন ইফ বসাবো, আর যদি আমার কাছে এরকম কোনো চয়েস চলে আসে তখন আমি কি বসাবো? ওয়েদার বসাবো। ওকে, আর যেহেতু ইনডাইরেক্ট স্পিচ সর্বদা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাই আমি কি করব? সাবজেক্টটাকে আগে নেব, তারপর অক্সিলিয়ারি ভার্বটাকে নেব, এবং অক্সিলিয়ারি ভার্বটা এখানে যে টেন্সে থাকবে তার থেকে অন্য টেন্সে কনভার্ট
কনভার্ট হয়ে যাবে, এটা আমরা শিখেছি কোন টেন্স থাকলে কোন টেন্সে কনভার্ট হয়। ওকে, চলো এবার আমরা দেখে নিই ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে তাদের জন্য কি রুল রয়েছে। ঠিক আছে, চলো দেখো, এবার যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করা থাকে, যেমন হি সেড টু মি কমা ইনভার্টেড কমা হোয়াট ইজ ইয়োর নেম। ঠিক আছে, মানে সে আমায় বলল যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। ঠিক আছে, তো এইটাকে যখন ন্যারেশন চেঞ্জ করব কি করব, হি, এটাও কিন্তু আমাকে সে জিজ্ঞেস করলো, তাই এখানে কি লিখবো, হি আস্কড মি কমা ইনভার্টেড কমা তুলে কি করব, দেখো যখনই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করা হয়েছে তখন সবার আগে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে যে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে সেটাই বসাও। আবার শোনো কি বলছি, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে এখানে যে ডাব্লিউএইচ ওয়ার্ড দেওয়া থাকবে, হোয়াট থাকলে হোয়াট, হুইচ থাকলে হুইচ, হোয়াই থাকলে হোয়াই, হাউ থাকলে হাউ, হোয়েন থাকলে হোয়েন, হোয়ার থাকলে হোয়ার, অর্থাৎ যে ডাব্লিউএইচ ওয়ার্ড এখানে দেওয়া থাকবে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডই বসাবে। বোঝা গেল? তাহলে হি আস্কড মি হোয়াট। এবার দেখো যখনই এরপরে অক্সিলিয়ারি ভার্ব বসাবে, আর ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলিয়ারি ভার্ব বসালে কি হয়ে যায়, প্রশ্ন হয়ে যায়, তাহলে এখানে আমার ডাব্লিউএইচ ওয়ার্ড বসানো যাবে না, এখানে আমাকে কি সাবজেক্টটাকে বসাতে হবে। তাহলে ইয়র, দেখো ইয়র সেকেন্ড পারসন কাকে রেফার করে, লিসেনারকে, তাহলে এখানে ইয়রটা কি হয়ে যাবে, পজিটিভ কেস মাই হয়ে যাবে, মাই নেম, ইজটা কি হয়ে যাবে, ওয়াজ। দ্যাটস অল হলো। তাহলে হোয়াট ইজ ইয়োর নেম কিসে কনভার্ট হয়ে গেল, হোয়াট মাই নেম ওয়াজ। ক্লিয়ার? একদম ক্লিয়ার হলো ব্যাপারটা। তাহলে হি সেড টু মি হোয়াট ইজ ইয়োর নেম, এটাকে ন্যারেশন চেঞ্জ করলে কি হয়ে যাবে, হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। সে আমায় জিজ্ঞেস করেছিল যে আমার নাম কি ছিল। আশা করছি বুঝতে পেরেছো। ওকে, তো চলো, যদি বোঝা হয়ে যায় তাহলে এবার আমরা কিছু উদাহরণ দেখে নিই। তো এনসি অফ ন্যারেশন চেঞ্জ অফ ইয়েস অর নো টাইপের কোয়েশ্চেন উদাহরণ দেখো। ব্রাদার সেড টু মি, ব্রাদার আমাকে বলেছিল উইল ইউ গো টু মার্কেট, তুমি কি বাজারে যাবে। তো দেখো এটাকে ন্যারেশন চেঞ্জ করলে কি হয়ে যাবে, ব্রাদার আস্কড। আচ্ছা সবার আগে কি, তোমরা যেহেতু ওপাশে বুঝে আসলে, তো এগুলোকে আমার করার আগে তোমরা ভিডিওটি পজ করো, ভিডিওটি পজ করে নিজেরা করার চেষ্টা করো, দেখো হয় কিনা, তারপর সমাধান দেখো। ওকে, চলো তাহলে এখানে দেখো ব্রাদার আস্কড মি কমা ইনভার্টেড কমা তুলে, এটার যে দেখো এটা ইয়েস অর নো টাইপের কোয়েশ্চেন, তাহলে ইফ বা ওয়েদার বসাবো, তাহলে এখানে কি ইফ বসাবো, কারণ এখানে আমার কোনো চয়েস বোধ নেই, তো ইফ বসাচ্ছি, ইফ। ওকে, ব্রাদার আস্কড মি ইফ, এই ইউ কাকে রেফার করছে, লিসেনারকে রেফার করছে, তার মানে কি আই, মি মানে আমি, আই হয়ে গেল আই। আচ্ছা ফিউচার টেন্স থাকলে কিসে কনভার্ট হয়, ফিউচার ইন দ্য পাস্ট মানে উইল থাকলে কিসে কনভার্ট হয়ে যাবে, উডে। আগের দিন আমরা শিখেছি এটা, ইফ আই উড গো টু মার্কেট। ঠিক আছে না, ইফ আই উড গো টু মার্কেট, অ্যাকচুয়ালি এইখানে গো টু মার্কেট হয় না, গো টু দ্য মার্কেট হয়, এখানে একটা দ্য আছে। ওকে, এখানে আচ্ছা ঠিক আছে ছাড়ো, দা না দিলেও চলবে। ঠিক আছে, তাহলে ব্রাদার আস্কড মি ইফ আই উড গো টু মার্কেট। ক্লিয়ার? বোঝা গেল? ভেরি গুড। এবার দেখো এখানে হি সেড টু মি আর ইউ ডুইং দ্য টাস্ক টুডে অর টুমরো, বলছে তুমি কি কাজটি, সে আমায় বললো যে তুমি কি কাজটি আজকে বা আগামীকাল করছো। ঠিক আছে, এটাকে ন্যারেশন চেঞ্জ করলে কি হয়ে যাবে, হি আস্কড মি কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাবো, ওয়েদার বসাবো। কেন ওয়েদার বসালাম, কারণ এখানে আমার একটা চয়েস বোধ রয়েছে যে আজ করব বা কাল করব, চয়েস রয়েছে, তাই ওয়েদার বসালাম। চয়েস যদি না থাকতো তাহলে আমি কি বসাতাম, চয়েস না থাকলে আমি ইফ বসিয়ে দিতাম, ইফ। তাহলে দেখো এখানে আবার এগেন সাবজেক্ট হিসাবে ইউ রয়েছে, এখানে দেখো সাবজেক্ট হিসেবে এখানে রয়েছে ইউ, ইউ কাকে রেফার করছে, মি কে, তাহলে মি মানে কি হয়ে যাবে, আই হয়ে যাবে। ওকে, সাবজেক্ট বসাতে হবে এখানে যেহেতু, তো হি আস্কড মি হোয়েদার আই, আরটা কিসে কনভার্ট হয়ে যাবে, ওয়াজে, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, আই ওয়াজ ডুইং দ্য টাস্ক টুডে, কিসে কনভার্ট হয়ে যাবে, টুডে কিসে কনভার্ট হয়ে যাবে, দ্যাট ডে, অর টুমোরো কিসে কনভার্ট হয়ে যাবে, দ্য নেক্সট ডে। ক্লিয়ার হলো?
তাহলে হি asked me whether I was doing the task that day or the next day. ঠিক আছে, ক্লিয়ার হলো এই পর্যন্ত? ভেরি গুড। চলো তারপরে কি, the police said to me, বা পুলিশ আমায় বললো, হ্যাভ ইউ ডান দিস, তুমি কি এটি করেছো? তো দেখো এখানে দেখো কেউ এখানে এনকোয়ার্ড লিখবে, ইনভেস্টিগেট লিখবে, বা ইন্টারোগেট লিখবে, যা খুশি লেখো, কোনো সমস্যা নেই, কিন্তু জেনারেল ফর্ম হচ্ছে আস্ক। তাহলে আমি লিখছি পুলিশ asked me, কমা তুলে দেখি ইফ লিখবো, কারণ এখানে কোনো চয়েস বোধ নেই। ইফ ইউ আবার কাকে রেফার করছে? মি কে, আই হয়ে যাবে। ঠিক আছে, ইফ আই হ্যাভ হয়ে যাবে কিসে? হ্যাডে, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে তো পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আই হ্যাড ডান দিস কিসে কনভার্ট হয়ে যাবে? দ্যাটে। ওকে, দিস কিসে কনভার্ট হবে? দ্যাটে। বোঝা গেল? তাহলে পুলিশ আস্কড মি ইফ আই হ্যাড ডান দ্যাট। ক্লিয়ার? বোঝা গেছে? ভেরি গুড। এবার দেখো এনসি অফ WH ওয়ার্ড টাইপ কোয়েশ্চেন। এবার আমরা WH ওয়ার্ড টাইপ কোয়েশ্চেনের ভয়েস ন্যারেশন চেঞ্জ করব। দ্য টিচার সেড টু মি, শিক্ষক আমাকে বলল, হোয়াট ইজ ইউর সাবজেক্ট, তোমার সাবজেক্টটা কি? ঠিক আছে, দেখো দ্য টিচার বা টিচার এখানে রয়েছে, দা নেই, তো লেখো টিচার আস্কড মি, টিচার আস্কড মি, তাহলে সেইড টু তুলছি, সেইড টু তুলে asked বসাচ্ছি। ঠিক আছে, টিচার আস্কড মি, যেহেতু WH ওয়ার্ড রয়েছে তাহলে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে যা WH ওয়ার্ড আসে সেটাই বসাতে হবে। হোয়াট ইউর সাবজেক্ট, মি কে, তাহলে ইউরটা কি হয়ে যাবে? মাই সাবজেক্ট ওয়াজ, দ্যাটস অল। ওকে, তাহলে ন্যারেশন চেঞ্জ করলে কি হয়ে গেল? দ্য টিচার আস্কড মি হোয়াট মাই সাবজেক্ট ওয়াজ। ক্লিয়ার? ভেরি গুড। তারপরটা দেখো, রাম সেড টু দেম, রাম তাদের বলল, হাউ ওয়াজ দ্য মুভি, মুভিটা কেমন ছিল, মানে তোমরা যে সিনেমাটা দেখলে সেটা কেমন ছিল, এটা রাম জিজ্ঞেস করলো তাদেরকে। তাহলে কি লিখবো? রাম আস্কড দেম হাউ, দেখো ওয়াজ এখানে বি ভার্ব মেইন ভার্ব হিসেবে রয়েছে, অর্থাৎ এটা একটা কোপুলেটিভ ভার্ব। আর হোয়াট ইজ কোপুলেটিভ ভার্ব? এগেইন বলছি, ভিডিও একদম লেকচার 1 থেকে শুরু করে সমস্ত কটা দেখে নাও, তবেই ক্লিয়ারলি বুঝতে পারবে। এটা এখানে বি ভার্ব প্রিন্সিপাল ভার্ব, মানে মেইন ভার্ব হিসেবে বসেছে, তাহলে এটাকে পাস্ট ইনডেফিনিট আছে, এটাকে পাস্ট পারফেক্টে নিয়ে যেতে হবে। পাস্ট পারফেক্টে নিয়ে গেলে কি হয়ে যাবে? হ্যাড বিন হয়ে যাবে, হ্যাড বিন। ওকে, তাহলে এই বি ভার্বটা এই যে পাস্ট পারফেক্টের জন্য হ্যাড হলো। ঠিক আছে, হাউ হ্যাড বিন, হাউ হ্যাড বিনটা আগে নয়, হাউ দ্য মুভি had been, how the movie had been, full stop. তাহলে রাম asked them how the movie had been. ক্লিয়ার হলো? তাহলে রাম said to them how was the movie, এটাকে ন্যারেশন চেঞ্জ করলে কি হবে? এটাকে ন্যারেশন চেঞ্জ করলে হয়ে যাবে রাম asked them how the movie had been. ক্লিয়ার? চলো এবার দেখো নেক্সট, she said to me, সে আমায় বলেছিল, when will you go there, বলছে তুমি কখন সেখানে যাবে। তো দেখো she asked me, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে যে WH ওয়ার্ড আছে সেটাই বসাতে হবে, when। আচ্ছা এবার দেখো ইউ, আবার এগেন আমি বারে বারে এটা ইউ ইউজ করে ফেলেছি, তো কোনো ব্যাপার না, অন্য কিছু থাকলে সেভাবেই হবে। ঠিক আছে, তো ইউ, when I, ইউ যেহেতু ফার্স্ট পারসন সেকেন্ড পারসন লিসেনারকে বোঝাবে তাই আই হয়ে গেল। when I, উইলটা কিসে কনভার্ট হয়ে যাবে? উডে, when I would go there। ঠিক, ফুল স্টপ। তাহলে এটা she said to me when will you go there, এটাকে ন্যারেশন চেঞ্জ করলে কি হয়ে যাবে? she asked me when I would go there। ঠিক আছে, ক্লিয়ার হলো? ভেরি গুড। চলো এবার আমরা শিখব ন্যারেশন চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কি হবে এটা একটু দেখব। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শেখার আগে আমি তোমাদের একটা কনসেপ্ট শেখাতে চাই, সেটা হলো কনসেপ্ট অফ ইম্পারেটিভ। কনসেপ্ট অফ ইনফিনিটিভ
ইনফিনিটিভের কনসেপ্ট শেখাতে চাই। ইনফিনিটিভ মানে কি, আমি কিন্তু এগুলো আলোচনা করেছি অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো প্রথম থেকে তোমরা লেকচারগুলো দেখে থাকলে খুব ভালো হবে, আমার সঙ্গে চলতে পারবে। আদারওয়াইজ তোমরা যদি প্রথম থেকে লেকচারগুলো না দেখো তাহলে আমার সঙ্গে চলতে কিন্তু অসুবিধা হবে। অ্যান্ড ইট ইজ অনলি ফর ইউ, ঠিক আছে? অন্য কারোর জন্য বলছি না বারে বারে ভিডিওগুলো দেখতে, এগুলো শুধু তোমাদের জন্যই বলছি, কারণ এখন থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা না করলে চাকরি পেতে অনেক সমস্যা হবে। ওকে, ভেরি গুড। চলো তাহলে ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস রুট ভার্ব, ঠিক আছে? যখনই টু প্লাস রুট ভার্ব হয় তখন তাকে বলা হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভ কেমন? যেমন টু ইট, টু গো, ঠিক আছে, টু ডু। অর্থাৎ বাংলায় যেমন আমরা ভার্বের সাথে যখন তে যোগ করি, ভার্বের সাথে যখন কি যোগ করি? তে, করতে, খেতে, ঠিক আছে, যেতে। যেমন টু ইট মানে খেতে, টু গো মানে যেতে, টু ডু মানে করতে, এই যে তে লাগানো, এইটা হচ্ছে ইনফিনিটিভ। ওকে, তো ইনফিনিটিভের কি মাহাত্ম্য আমি এখানে শেখাতে চাইছি সেটাই হলো মূল। আমি এখানে একটা বাক্য দিয়ে তোমাদের শেখাতে চাই। কি বাক্য? যে আমি চাই তুমি কাজটি করো। ওকে, এই একটা বাক্য। আমরা এই ধরনের বাক্য বলি কিনা বলি না বলো? আমি চাই তুমি কাজটি করো, বলি তো? তাহলে এটা ট্রান্সলেট করলে কি হবে? দেখো, ট্রান্সলেট করলে এটা হবে আই ওয়ান্ট ইউ টু ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে, এই হলো ট্রান্সলেশন। দেখো, এই বাক্যে কে কাজ করবে বলো তো? এই বাক্যে কাজ করবে কিন্তু তুমি নাকি আমি? আমি কাজ করব না, বাক্যে কাজ করবে হলো তুমি। তাহলে এই দেখো, তুমি কাজ করবে কে? তুমি। যার পরে আমি ইনফিনিটিভ ইউজ করব, ভালো করে শোনো, যে যার পরে আমি ইনফিনিটিভ ইউজ করব সেই ব্যক্তি কাজ করবে। তাহলে এখানে ইউ এর পরে আমি ইনফিনিটিভ ইউজ করেছি, তাই এখানে ইউ কাজ করবে। আই ওয়ান্ট ইউ টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ এখানে আমি কাজ করব না, এখানে কাজটা তুমি করবে। বোঝা গেল? এখানে ইউ, যেমন আরো উদাহরণ দেওয়া যায় কি, যে আমি চাই তুমি চিঠিটি লেখো, আই ওয়ান্ট ইউ টু রাইট দ্য লেটার। ঠিক আছে, অর্থাৎ ইনফিনিটিভের আগে যদি কোনো প্রোনাউন থাকে তাহলে সেই প্রোনাউন বা নাউন মানে সাবজেক্টিভ থাকতে হবে। যদি ইনফিনিটিভের আগে কোনো পার্সোনাল প্রোনাউন বা নাউন থাকে তাহলে সেই কাজ করবে, এটা ধরে নাও। ক্লিয়ার হলো এই পর্যন্ত? ভেরি গুড। এবার চলো, হয়েছে? দেখো, এইটুকুন ক্লিয়ার হলো। ইনফিনিটিভ মানে কি? যখনই যেখানে আমি ইনফিনিটিভ বসাবো, ইনফিনিটিভ বসালে কে কাজ করবে? ইনফিনিটিভের আগে যে সাবজেক্ট রয়েছে সে কাজ করবে। তাহলে ইনফিনিটিভের আগে যে সাবজেক্ট থাকে সে কাজ করবে, এইটুকুন আমরা এখান থেকে শিখলাম। ওকে, এবার চলো আমরা আলোচনা করি। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে অর্ডার, অ্যাডভাইস অ্যান্ড রিকোয়েস্ট। ঠিক, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? আদেশ, উপদেশ বা অনুরোধমূলক বাক্য। ঠিক আছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স মানে হয় আদেশ, না হলে উপদেশ, না হলে অনুরোধ, তাই তো? এবার আমি তোমাদের কিছু উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে আসলে এটা কি করে করব। আমি আগের দিন বলেছিলাম একটা লেকচারের মধ্যে যে ইংরেজিতে কনটেক্সট মানে যে পটভূমি, সেই পটভূমিটাই হলো আসল কথা, যে কোন জায়গায় কোনটা ইউজ হবে, কোন বাক্যের সাথে অর্ডার হবে, কোন বাক্যটার ক্ষেত্রে অ্যাডভাইস হবে, কোন বাক্যটার ক্ষেত্রে রিকোয়েস্ট হবে, এটা কনটেক্সট আমাকে বলে দেবে। চলো তবু আমরা ভিন্ন ভিন্ন করে দেখার চেষ্টা করি। আমি এখানে একটা সেন্টেন্স নিচ্ছি। আরেকটা কথা কি জানো তোমরা? যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ্ব থাকে এবং সেই সাবজেক্ট অলওয়েজ ইউ হয়, ইউ। ক্লিয়ার হয়েছে? যেমন হি said to me, comma, inverted comma, open the door. ঠিক না? ফুল স্টপ। তাহলে হি said to me, open the door. সে আমাকে বলেছিল দরজাটি খোলো। এটাকে যখন ন্যারেশন চেঞ্জ করবে কি হবে?
হি। এটা দেখো, এটা একটা অর্ডার, ঠিক? দরজা খোলো, অর্ডার করছে, তাহলে এখানে সেইড টু তুলে দিয়ে কি বসাবো? অর্ডার্ড। ঠিক আছে, হি অর্ডার্ড মি, হি অর্ডার্ড মি। দেখো এখানে সাবজেক্ট কে? এখানে সাবজেক্ট অলওয়েজ ইউ। কারণ কি, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট অলওয়েজ ইউ হয়। তো ইউ কাকে বোঝায়? সেকেন্ড পার্সনকে বোঝায় ভাই, সেকেন্ড পার্সন। তাহলে এটা কাকে বোঝাচ্ছে? মি কে বোঝাচ্ছে, তার মানে মি। তাহলে এর পাশে এখানে দেখো, এখানে সাবজেক্ট তো নেই, তাহলে সাবজেক্ট না থাকলে আমি কি এখানে দ্যাট বসাতে পারবো? আমি প্রথম লেকচার থেকে বলে আসছি যে কমা, ইনভার্টেড কমা তুলে দ্যাট বসাচ্ছি কেন? ফার্দার সাবজেক্ট ফার্দার ভার্ব রয়েছে তাই জন্যে। কিন্তু এখানে তো সাবজেক্টই নেই। ওপেন দ্য ডোর ভার্ব থেকে শুরু, ভার্ব আছে, অবজেক্ট আছে, সাবজেক্টই নেই। তাহলে সাবজেক্ট না থাকার জন্য কমার ইনভার্টেড কমা তুলে দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট বসানো যায় না। ওকে, কি বসাতে হয়? টু বসাতে হয়, তারপরে গিভেন সেন্টেন্সটুকুন লিখে দিতে হয়। টু বসাতে হয় আর গিভেন সেন্টেন্সটুকু লিখে দিতে হয়। দ্যাটস অল মাই ফ্রেন্ড। হয়ে গেল ন্যারেশন চেঞ্জ। তাহলে হি সেড টু মি ওপেন দ্য ডোর, এই ন্যারেশন চেঞ্জ করলে কি হয়ে যাবে? হি অর্ডার্ড মি টু ওপেন দ্য ডোর। এই দেখো, তাহলে দরজাটা কে খুলবে? মি খুলবে, আমাকে খুলতে হবে। কারণ এই যে ইনফিনিটিভ কোথায় বসেছে? ইনফিনিটিভ যেখানে বসবে তার আগের ব্যক্তিকে কাজ করতে হবে। আমি একটু আগে সেটাই শেখালাম। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা এবার? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যখনই তুমি দেখবে, ইম্পারেটিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমার পরিবর্তে টু বসাবে। টু বসিয়ে যে সেন্টেন্সটি দেওয়া হয়েছে হুবহু সেই সেন্টেন্সটিকে বসিয়ে দেবে। আশা করছি বুঝতে পেরেছো। এবার যদি মনে করো এখানে অর্ডারের জায়গায় তুমি বসাতে চাও অ্যাডভাইস, তাহলে এখানে অর্ডার পরিবর্তে তুমি কি বসাতে? অ্যাডভাইসড, এসিডি কিন্তু সিইডি নয়। কেন? দেখো, এ ডি ভি আই সি ই, অ্যাডভাইস মানে উপদেশ, এটা হলো একটা নাউন। ওকে, আর এই নাউন এটা হচ্ছে উপদেশ। আর যদি বলি উপদেশ দেওয়া, সেটা হয়ে যাবে অ্যাডভাইস, এস ই। ওকে, এটা ভার্ব, এটা ভার্ব, আর এটা হলো নাউন। ক্লিয়ার? তাহলে এখানে কি হয়ে যাবে? এডি ভি আই এস ই ডি। আচ্ছা, এটা যদি রিকোয়েস্ট হতো তাহলে আমি এখানে কি বসাতাম? হি রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড মি বসাতাম। ওকে, তাহলে যদি রিপোর্টেড স্পিচটি দেখে যদি মনে হয় যে বাক্যটি অর্ডার, তাহলে সেই টু উঠিয়ে দিয়ে অর্ডার বসাবে। যদি মনে হয় যে এটি একটি অ্যাডভাইস, তাহলে এই সেই টু উঠিয়ে দিয়ে অ্যাডভাইসড বসাবে। আর যদি মনে হয় যে রিপোর্টেড স্পিচটি একটি রিকোয়েস্ট, তাহলে সেই টু উঠিয়ে দিয়ে রিকোয়েস্টেড বসিয়ে দেবে। ক্লিয়ার হলো? ভেরি গুড। এবার চলো আমরা কিছু উদাহরণ দেখি। তোমরা দেখতে পাচ্ছ এখানে উদাহরণ, যে মাদার সেড ডু নট রান ইন দ্য সান। তো মা বললেন ডু নট রান ইন দ্য সান, তাহলে মা বললেন যে রৌদ্রে দৌড়াদৌড়ি করো না। তো এটা কি? এটা একটা উপদেশ। বা উপদেশ বা অর্ডারও তুমি ভাবতে পারো, উপদেশও ভাবতে পারো, যে যেভাবে ভাবে কোনো অসুবিধা নেই। কারণ চাকরির পরীক্ষায় তোমাকে অপশন দেওয়া হবে। ওকে, এবং ক্লাসের যারা, যদি কেউ ক্লাসে পড়া অবস্থায় যদি ভিডিওটি দেখছো, কোনো স্কুল বা কলেজে পড়ো, তো তোমাদের ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ করতে দিলে তোমরা যেটা ইউজ করবে, অর্ডার ইউজ করলেও হবে, অ্যাডভাইস ইউজ করলেও হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো, তাহলে এখানে আমি কি করব? মাদার অ্যাডভাইসড, ওকে, মাদার অ্যাডভাইসড। এবার দেখো এখানে নেগেটিভ সেন্স রয়েছে, এখানে কি করব আমি? মাদার অ্যাডভাইসড মি নট টু রান ইন দ্য সান, দ্যাটস অল। এইটুকুনি। ঠিক আছে, শুধু নটটাকে আগে নিয়ে চলে আসবে, তারপর টু দিয়ে যেটা বাদবাকি আছে বসিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি ছিল? এখানে ছিল যে ইউ ডু নট রান ইনটু দ্য সান। দেখো এখানে আমি বললাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট তো ইউ অলওয়েজ উজ্জ থাকে, তো এখানে সাবজেক্ট হিসাবে ইউ ছিল। আর ইউ থাকলে সর্বদা কাকে? লিসেনারকে বোঝায়। আর এই কথা কে শুনছে? আমিই তো শুনছি, তাই এখানে মি বসালাম। আকাশ থেকে পড়ার কিছু নেই যে মি কোথা থেকে আসলো। বোঝা গেছে? তাহলে মাদার অ্যাডভাইসড মি নট টু রান ইন দ্য সান। মা আমাকে উপদেশ দিলেন যে রৌদ্রে দৌড়াদৌড়ি না করতে। বোঝা গেল? অথবা এখানে যদি তোমার মনে হয় যেখানে তুমি অ্যাডভাইস ইউজ করবে না, তুমি সেইড রাখতে পারো, ইটস ইওর ম্যাটার। ঠিক আছে, তখন তুমি কি করতে পারো? এরকম করতে পারো, মাদার সেইড নট টু রান
in the sun. That's all. এটাও হবে। হ্যাঁ, মাদার সেড নট টু রান ইন দ্য সান, এই নিচেরটাও তোমার কিন্তু একদম রাইট হবে। তো যেটা অপশন থাকবে সেটা তোমরা টিক করবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? ভেরি গুড। চলো নেক্সট দেখো কি বলছে, দ্য স্টুডেন্ট, আচ্ছা এখানে টু দ্য টিচার হয়ে গেছে, এখানে সেড লেখা আছে, ঠিক আছে, এখানে লেখা আছে সেড। দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার, ছাত্রটি শিক্ষক মহাশয়কে বলল, প্লিজ এক্সপ্লেন দ্য টপিক এগেন, বলছে স্যার এই টপিকটাকে আবার এক্সপ্লেন করুন। ওকে, তো এই ক্ষেত্রে যখন আমি ন্যারেশন চেঞ্জ করছি কি হয়ে যাচ্ছে, দেখো দেখো প্লিজ করেছে, তার মানে কি রিকোয়েস্ট করছে সে স্যারকে। তাহলে এখানে কি লিখবো, দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড দ্য টিচার, ওকে। তাহলে দ্য স্টুডেন্ট, দেখো এখানে যেহেতু প্লিজ অনুরোধ করছে তাই এখানে আমি সেইড টু উঠিয়ে দিয়ে কি লিখলাম, রিকোয়েস্টেড লিখলাম। দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড দ্য টিচার, কি রিকোয়েস্ট করেছিল, টু এক্সপ্লেন দ্য টপিক এগেন। তো এইটা হলো ন্যারেশন চেঞ্জ, ক্লিয়ার হলো। দেখো টিচারের পরে তুমি টু এক্সপ্লেন বসিয়েছো, তাহলে কে এক্সপ্লেন করবে, টিচার এক্সপ্লেন করবে। বোঝা যাচ্ছে? খুব ইজি কিন্তু ব্যাপারটা, ঠিক আছে। যদি কেউ না বোঝো, যদি তোমাদের কোনো কোয়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে, তো এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবে রাত 9টা থেকে রাত 10টার মধ্যে, ঠিক আছে। অন্য সময় ফোন করবে না প্লিজ। যারা যারা ফোন করছো তাদেরও বলি প্লিজ অন্য সময় ফোন করবে না, ঠিক রাত 9টা থেকে রাত 10টার মধ্যে আমার সঙ্গে ফোনে কথা বলবে অন দিস নাম্বার 7001009146। আমি চেষ্টা করব সর্বদা তোমাদের হেল্প করতে, ঠিক আছে। চলো নেক্সট দেখো, দ্য জাজ সেড টু দ্য পুলিশ, জাজ মানে বিচারক, জাজ পুলিশকে বললেন, কল দ্য কনভিক্ট, বলছে কনভিক্টকে ডাকো। কনভিক্ট মানে কি, যাকে মানে অভিযুক্তকে ডাকো, ঠিক আছে। জজ সাহেব পুলিশকে বললেন যে অভিযুক্তকে ডাকো। দেখো তাহলে এইখানে জজ কিন্তু পুলিশকে বলেননি, জজ কি করেছেন, অর্ডার করেছেন। এটা একটা অর্ডার হলো, ঠিক আছে, কারণ জজ সাহেব কখনো রিকোয়েস্ট করেন না, জজ সাহেব সবসময় কি করেন, অর্ডার করেন। এই জন্যই আমি বললাম ইংলিশের ওপরে কনটেক্সটার বিশাল বড় ভূমিকা রয়েছে। একজন জজ সাহেব পুলিশকে সবসময় কি করবেন, অর্ডার করবেন, কমান্ড করবেন, ঠিক আছে। তোমার এখানে অর্ডারের পরিবর্তে কমান্ডও লিখতে পারো, যে দ্য জজ কমান্ডেড দ্য পুলিশ, এটাও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমি কি করছি, দ্য জাজ অর্ডার্ড বা কমান্ডেড, আমি অর্ডারডি লিখি, দ্য জাজ অর্ডার্ড দ্য পুলিশ। অর্ডারের পরে অনেকে টু লিখে, অর্ডারের পরে টু লিখবে না, অর্ডার মানেই কাউকে আদেশ করা। দ্য জাজ অর্ডার্ড দ্য পুলিশ টু কল দ্য কনভিক্ট, দেখেছো। তাহলে এখান থেকে বুঝতে পারছো, যার পরে ইনফিনিটিভ বসাবে সেই কাজটা করবে। তাহলে পুলিশের পরে ইনফিনিটিভ বসিয়েছে, তাহলে কে ডাকবে, পুলিশ ডাকবে, কাকে, কনভিক্টকে। বোঝা যাচ্ছে? আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, চলো নেক্সট। মাই ফ্রেন্ড সেড টু মি ট্রাই ইট অ্যানাদার ওয়ে। দেখো আমার বন্ধু আমাকে বলল যে ট্রাই ইট অ্যানাদার ওয়ে, এটিকে তুমি অন্যভাবে করো, মানে তুমি যেভাবে করছো ওভাবে না করে তুমি অন্যভাবে করো, এরকম একটা কথা বললো। তো এই ক্ষেত্রে আমার বন্ধু আমাকে কি করলো, এই ক্ষেত্রে কিন্তু আমার বন্ধু আমাকে সাজেশন দিল, ঠিক আছে, তুমি এটিকে অন্যভাবে করো। তো আমি এখানে সেইড টু তুলে দিই কিন্তু সাজেশনও লিখতে পারি। কি লিখতে পারি, আমি এটিকে ন্যারেশন চেঞ্জ করার সময় এরকম লিখতে পারি যে মাই ফ্রেন্ড সাজেস্টেড মি, SUGGESTED, হ্যাঁ, সাজেস্টেড মি। দেখো মাই ফ্রেন্ড সাজেস্টেড মি টু ট্রাই ইট অ্যানাদার ওয়ে, ঠিক আছে। কারণ একটা ফ্রেন্ড তোমাকে অর্ডার করতে পারে না, একটা ফ্রেন্ড তোমাকে অ্যাডভাইস দিতে পারে না, একটা ফ্রেন্ড তোমাকে কি সাজেস্ট করতে পারে, ঠিক আছে। তাহলে মাই ফ্রেন্ড সাজেস্টেড মি টু ট্রাই ইট অ্যানাদার ওয়ে। ক্লিয়ার হলো, বোঝা গেছে, ভেরি গুড। আচ্ছা এখানে আমরা দুটো কেস দেখবো, আজকে আমাদের ভিডিও শেষ করব। তারপর যদি লেট থাকে, স্পেশাল কেস ফর লেট তোমরা দেখতে পাচ্ছ, যদি রিপোর্টেড স্পিচের মধ্যে লেট ইউজ করা হয়, তো লেট এমন একটা ভার্ব, যখনই লেট ব্যবহার করা হয়, লেট মানে হয় অ্যালাউ,
মানে কি অনুমতি দেওয়া, কোনো কিছু করার অনুমতি দেওয়া, অ্যালাউ করাকে আমরা লেট দ্বারা প্রকাশ করি। যেমন উদাহরণ তুমি দেখতে পাচ্ছ, মাই ফ্রেন্ড সেড টু মি, আমার ফ্রেন্ড আমায় বলেছিল লেট আস প্লে ফুটবল, চলো আমরা ফুটবল খেলি। তার মানে কি আমরা ফুটবল খেলার জন্য অ্যালাউ করি নিজেদেরকে। ওকে, আর মনে রাখবে সবসময় লেটের পরে অবজেক্টিভ রূপ বসবে, অর্থাৎ এই যে উই না বসে কি বসেছে, আস। এবার এই উই এখানে লেট বসার জন্য কিন্তু এটা আস হয়েছে, আদারওয়াইজ এখানে ছিল উই। বোঝা গেল? এই লেট আস এইটুকুর মানে কিন্তু উই, লেটের জন্য উইটা হয়ে গেছে আস, কারণ লেটের পরে সবসময় অবজেক্টিভ রূপ বসে। তাই লেট যখনই বসিয়েছ এই উইটা হয়ে গেছে আস, কারণ উইটা হলো সাবজেক্টিভ রূপ, আসটা হলো অবজেক্টিভ রূপ। ঠিক আছে? তাহলে এই লেট আস যদি না থাকতো তাহলে এখানে ছিল উই। বোঝা যাচ্ছে? এই জন্যে এইটার ন্যারেশন চেঞ্জ করার সময় একটি জিনিস মাথায় রাখবে, মাই ফ্রেন্ড দেখো সেইড টু, তাহলে আমি এখানে কি করছি, আমি তো একটা সাজেশন দিচ্ছি চলো আমরা এখন ফুটবল খেলি, তাহলে এটাও কি করবে, সাজেস্টেড। মাই ফ্রেন্ড সাজেস্টেড মি। এবার দেখো যেহেতু এইখানে সাবজেক্ট কে, উই নাকি ইউ, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি দেখছিলাম, এখানে সাবজেক্ট থাকছে ইউ থাকছে না, কিন্তু এখানে তো সাবজেক্ট ইউ নেই, এখানে তো সাবজেক্ট উই হয়ে গেছে, তাই কমা ইনভার্টেড কমা তুলে দ্যাট বসালাম। বোঝা যাচ্ছে? তাই এখানে কমা ইনভার্টেড কমা তুলে কি বসালাম, দ্যাট। কেন? কারণ এইখানে সাবজেক্টটা তো আর ইউ না, এখানে সাবজেক্টটা হলো উই, তাহলে লেটের ক্ষেত্রেই এই স্পেশাল কেস, এই জন্য আমি এই দুটো নিয়েছি এখানে। ঠিক আছে? তাহলে মাই ফ্রেন্ড সাজেস্টেড মি দ্যাট উই শুড প্লে ফুটবল। ঠিক আছে না? উই শুড প্লে ফুটবল, ফুল স্টপ। হয়ে গেল ন্যারেশন চেঞ্জ। তাহলে উই এর সাথে কি ইউজ করতে হয়, শুড। লেট থাকলেই শুড ইউজ করবে, লেট থাকলে শুড ইউজ করবে। ঠিক আছে? আর মাইট ইউজ করতে পারো, শুড অথবা মাইট। ঠিক আছে? লেট থাকলে শুড অথবা মাইটের ইউজ করতে হয়। ঠিক আছে? চলো নিচেরটা দেখো, এই উদাহরণটা দেখো এবার। শি সেড, সে বলল, লেট হিম ডু হোয়াট এভার হি লাইকস, তাকে করতে দাও সে যা করে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি করছি, শি, দেখো এখানে সেড এর পরে কিছু নেই, তো এখানে তুমি সেড লিখে দিতে পারো, যেমন আছে সেরকম সেড লিখে দাও। শি সেড, ঠিক আছে, দ্যাট। তাহলে এই লেট হিম এর মানে কি জানো, লেট হিম এর মানে হচ্ছে হি। ওকে, কারণ লেটের পরে অবজেক্টিভ রূপ বসে, তাহলে হি হলো সাবজেক্টিভ, হিম হলো অবজেক্টিভ, তাহলে এই লেট হিম মানে হচ্ছে হি। বোঝা গেছে? লেট হিম ডু হোয়াট এভার হি লাইকস। তাহলে দেখো শি সেড দ্যাট হি মাইট ডু হোয়াট এভার হি লাইকড। লাইকস ছিল কি, লাইকস ছিল হয়ে গেল কি লাইকড। এটা প্রেজেন্ট ইনডেফিনিটে ছিল, এটা পাস্ট ইনডেফিনিট হয়ে গেল। দ্যাটস অল। ঠিক আছে? এবার তোমাদের এখানে মাইট ইউজ না করে শুড ইউজ করবে, করো, কোনো সমস্যা নেই। তো জেনারেলি এখানে মাইট ইউজ করবে, এখানে শুড ইউজ করবে। ঠিক আছে? কেন মাইট? কারণ এখানে তুমি কারো মতের উপরে ছেড়ে দিচ্ছ যে সে যা করে করুক। হ্যাঁ, লেট হিম ডু হোয়াট এভার হি লাইকস, বলছে সে যা পছন্দ করে তা করুক না, কারণ তার মতের উপরে ছেড়ে দিচ্ছ, তাহলে তার মর্জির উপরে কি আসে, মে আসে, পসিবিলিটি রয়েছে এর মধ্যে। ঠিক আছে? বোঝা গেছে? চলো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। আশা করি তোমাদের লেকচারটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্টে তোমাদের মতামত জানাবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে বলবে যে আমার চ্যানেলটি ফলো করতে, যদি তোমাদের মনে হয়। ওকে, চলো ঠিক আছে।